ক্ষিতীশ আর দোয়েলের জেল হেফাজত হতেই গীতার কাছে কেস হারলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতার দেওয়া মাটন কষা আর ইলিশ মাছ খাচ্ছিল, কিন্তু গিনি এসে সমস্ত সত্যি বলে দেয় আর তার জন্য অগ্নিজিৎ মুখার্জি সেই খাবারটা আর খায় না, স্টপ করে দেয়। আর তখন মেহেককে বলে, মেহেক তুমি অন্যায় করেছো আমাকে না জানিয়ে আমাকে এই সমস্ত খাবার দেওয়ার জন্য। মেহেক তখন বলে, কেন পাপা, তুমি এই সমস্ত খাবার খাবে না কেন? গীতা বৌদি কত ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে এই সমস্ত খাবারগুলো তোমার জন্য বানিয়েছিল, আর তুমি বলছো এই সমস্ত খাবার খাবে না, সেটা কি করে হতে পারে? পাপা তখন বলে, কেন না হবার কি আছে, আমি সত্যি কথা বলছি, এই মেয়েটাকে আমি ছাড়বো না। আর গিনি তো একদম এই পরিবারের বউয়ের মতন কাজ করেছে, তার জন্য আমি গিনির কাছে কৃতজ্ঞ। গিনি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, ও সঠিক সময়ে এসে বলে দিয়েছে গীতার কুকীর্তিটা। ভালোই হয়েছে, কালকে কোর্টের হিয়ারিং আছে না, কালকে ক্ষিতীশ বাবুদের কেসটার হিয়ারিং আছে। কালকে আমি কোর্টে গিয়ে অ্যাডভোকেট গাঙ্গুলিকে সবার সামনে অপদস্থ করব আর বলবো উনি আমাকে ঘুষ দিতে চেয়েছিল, আমি ঘুষ নেইনি বলে আমাকে বিভিন্ন রকমের খাবার রান্না করে পাঠানো হচ্ছে। ইওর অনার, আপনি এর একটা শাস্তির ব্যবস্থা করুন। মেহেক তখন বলে, পাপা তুমি এই জিনিসগুলো করো না, তুমি কিন্তু অন্যায় করছো। অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনো অন্যায় আমি করিনি, যা করেছি আমি একদম উচিত কাজ করেছি। আর তার মধ্যে গিনি বলে, বাবা একদম ঠিক কথাই বলেছে মেহেক, গীতা যখন এই বাড়িতে আসতে চাইছেই না, আমাদের বাড়ির কোনো শর্ত মানতেই চাইছে না, তখন গীতার জন্য এইটুকু শাস্তি তো বরাদ্দ হতেই পারে, তাই না? মেহেক তখন বলে, সত্যি গিনি বৌদি, তুমি যে গীতা বৌদির দিদি, মানে সেটা আমার ভাবতেই কেমন যেন লাগছে। পরের দিন সকাল হতেই হিয়ারিংয়ের সময় যখন গীতা কোর্টে উপস্থিত হয়, তখন ভজন সেই টিফিন ক্যারিগুলো নিয়ে এসে গীতাকে অপমান করতে শুরু করে আর বলে, কিরে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে মাটন কষা ইলিশ মাছ খাইয়ে ঘুষ দিতে চেয়েছিলিস? কি ভেবেছিস তুই এইভাবে পার পেয়ে যাবি? কখনো না, তুই এইভাবে পার পেতে পারবি না রে, কিচ্ছু করে উঠতে পারবি না। দেখ না তোর জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে আর বলে, তুমি আমাকে ঘুষ দিতে চেয়েছিলে, এই নিয়ে আমি একটা এফআইআর করব। আর তখনই গীতা বলে, আর নিচে নামবেন না অগ্নিজিৎ মুখার্জি, আপনার এই নিচে নামাটা আর দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত আপনি এটা নিয়েও একটা ইস্যু বানিয়ে দিচ্ছেন। আমি আপনার মধ্যে একটা বাবা সুলভ আচরণ দেখেছিলাম, সেই জন্যই আমি এই কাজটা করেছিলাম। আপনি উকিল, আমিও উকিল, কিন্তু আমাদের ময়দান হচ্ছে কোর্টে, বাইরে না। আপনি যে এইভাবে এই ব্যাপারটাকে নিয়ে আমার সাথে অশান্তি করবেন, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। অগ্নিজিৎ মুখার্জি, আপনি আজকে যেটা করলেন সেটা অন্যায় করলেন, আপনি এই কাজটা করতে পারেন না, কোনোভাবেই পারেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না, বুঝতে পেরেছ? তোমার থেকে শিখবো না সেটা আমি, আমার যেটা যেটা ভালো লাগে আমি ঠিক সেটাই করব, দেখি আমাকে কে আটকাতে পারে। গীতা বলে, আটকানোর জন্য আছে, অনেকেই আছে, আজ আমি আপনাকে কোর্টে হারাবো, এই সবার সামনে বলে গেলাম। এই ক্ষিতীশ বাবু আর দোয়েল শাস্তি পাবেই, কেউ আটকাতে পারবে না। এর মধ্যে গীতা ভেতরে চলে যায়। তখনই স্বস্তিক হাততালি দিতে দিতে এসেছে অগ্নিজিৎ মুখার্জির সামনে আর বলে, ড্যাডি আমি ওকে বলেছিলাম আমার ড্যাডি মাটন কষা আর ইলিশ মাছ খেতে ভালোবাসে, তুমি কি আমার ড্যাডির জন্য রান্না করবে? গীতা বলেছিল, কেন করব না, অবশ্যই করব, অবশ্যই করব। আপনার বাবা, সে তো আমারও বাবারই মতন, তার সাথে আমার যত শত্রুতেই থাকুক না কেন সেটা আদালতে, সেটা বাড়িতে নয়। আমি ওকে বলেছিলাম বলেই ও এই রান্নাটা করতে রাজি হয়েছিল, তোমাকে পাঠাতে রাজি হয়েছিল খাবারটা। এই সব কিছুর জন্য বলতে গেলে আমি দায়ী, গীতা কোনোভাবে দায়ী নয়, কিন্তু গীতার প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গেল, আর নিজের বাবার প্রতি ঠিক ততটাই অশ্রদ্ধা হয়ে গেল। বাবা, আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না। এই বলেই স্বস্তিক চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে সে তার পরিবারের কাছ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। এর মধ্যেই কোর্টের হিয়ারিং শুরু হয়। হুজুর চলে এসেছে আর বলে, কোর্টের কেস শুরু করে দিন। তখনই গীতা উঠে বক্তৃতা দিতে শুরু করে আর বলে, হুজুর, এই ক্ষিতীশ বাবু একজন ক্রিমিনাল, যে তার স্ত্রীকে নিজে মেরে দিয়েছে। ক্ষিতীশ বাবু ক্লেম করেছিল তিনি সকালবেলা ট্রেন ধরে পুরীর দিকে রওনা দিয়েছে, কিন্তু না হুজুর, সে তো সকালবেলা ট্রেনে পুরী যায়নি, সে টিকিটটা কেটেছিল শুধুমাত্র আইনের চোখে ধুলো দেওয়ার জন্য। আসলে সে গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে দিয়েছিল যাতে দেবরূপা দেবী হত্যা হয়, আর তখনই
সে যখন দেখলো যে দেবরূপা মারা গেছে তখনই গ্যাস সিলিন্ডারের পোশাক পরে বেরিয়ে আসে। আর তারপরেই 5:25 নাগাদ ফ্লাইট ছিল, সেই ফ্লাইট ধরে চলে যায় ভুবনেশ্বর। সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যায় পুরী। আর তারপরেই সে হোটেলে চেক ইন করে ওই 9:30 নাগাদ। আর তার মধ্যেই সে জানতে পারে তার স্ত্রী মারা গেছে। সে আবার ওখান থেকে ফিরে আসে, কিন্তু পুরোটাই একটা সাজানো গোছানো নাটক ছাড়া আর কিচ্ছু নয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি কি দেখতে গিয়েছিল নাকি যে ক্ষিতীশবাবু কোথায়, কখন, কোন সময় উপস্থিত ছিল? এটা শুধুমাত্র অনুমানের বশত উনি বলেছে, যেটা কোনোভাবেই কোর্টে গ্রাহ্য নয়। এর মধ্যেই তখনই গীতা বলে, আমি চন্দ্রনাথ বাগিজ ওরফে দেবরূপার বাবাকে কাঠগড়ায় ডেকে নেব। পারমিশন দিয়ে দেয় হুজুর। এরপর গীতা বলে, বলুন আপনার মেয়ের সাথে আপনার জামাইয়ের সম্পর্কটা ঠিক কী ছিল? চন্দ্রনাথ বাগিজ বলে, আমার জামাই আমার মেয়েকে খেতেও পর্যন্ত দিত না, মারধর করতো। তবুও আমি বলতাম, মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা, বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না। আর আমার মেয়েটাকে ওই ক্রিমিনালটা মেরেই ফেললো। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এরপর অগ্নিজিৎ মুখার্জি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নেয় চন্দ্রনাথ বাগিজকে সওয়াল জবাব করার জন্য। হুজুর পারমিশন দিয়ে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, রুমালটা নিয়ে নিন, গ্লিসারিন তো লাগছে না, এমনি চোখের জল বেরোচ্ছে। এরপর গীতা অবজেকশন করে। অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্নে আসতে বলে হুজুর, আর বলে আপনি ডিরেক্ট প্রশ্ন করুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আচ্ছা চন্দ্রনাথ বাগিজ, আপনি একটা কথা বলুন, এই সম্পর্কটা মানে এটা তো ওদের ভালোবাসার বিয়ে, আমি যতদূর জানি, তাই তো? চন্দ্রনাথ বাগিজ বলে, হ্যাঁ। অগ্নিজিৎ মুখার্জি বলে, একটা কথা বলুন তো, যে আপনি তো নিজেই দায়িত্ব সহকারে এই বিয়েটা দিয়েছিলেন, তাই তো? কিন্তু দেবরূপার আরও বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল। আপনাদের বাড়ির যে মেয়েরা, তারা সাধারণত লোভী হয়। তারা বড়লোক পুরুষ দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে। যেই দেখেছে ক্ষিতীশ তার ইচ্ছে পূরণ করতে পারছে না, তাই অন্য পুরুষের দিকে গিয়েছিল, আর তার পরিণতি ছিল এটা। তখনই গীতা অবজেকশন জানায় আর বলে, এসব মিথ্যে কথা। আমি ক্ষিতীশ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুরোধ করব। এরপর পারমিশন দিয়ে দেয়। ক্ষিতীশ কাঠগড়ায় আসতে গীতা প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক মতন দিতে পারে না ক্ষিতীশ। তখনই ক্ষিতীশ বলে, আমি দেবরূপাকে ভালোবাসতাম, ও আমার স্ত্রী ছিল, কিন্তু ওর পরিবারের লোকজনরা টাকার জন্য সবসময় আমাকে চাপ দিত। আমি কি করব? আমার কিছু করবার ছিল না, আর এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু কেস। তখন গীতা বলে, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি নিজে গ্যাস সিলিন্ডার নিয়ে নিচে নেমেছিলেন, তাই না? পোশাক পরেছিলেন, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি গ্যাস সিলিন্ডার পাওয়ার ছেলে, কিন্তু আপনি না। আপনি আপনার স্ত্রীকে মেরে দিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে এসে পোশাক পরিবর্তন করে চলে গিয়েছিলেন পুরীতে। সবটা জানা আছে, হোটেলের রেজিস্ট্রারও সেই কথাই বলছে। হুজুর, আমি আপনার কাছে সমস্ত প্রমাণ জমা দিয়েছি। এরপরেই হুজুর ক্ষিতীশ আর দোয়েলের 7 বছরের জেল হেফাজতের রায় দিয়ে দেয়, যা শোনার পর চন্দ্রনাথ বাগিজ খুব খুশি হয়। আর গীতা বুঝতে পারে সে এই কেসে জিতে গেছে আর অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিয়েছে। তখন আর অগ্নিজিৎ মুখার্জি কোনো কথাই বলতে পারে না।